সুপ্রিয় দর্শক শ্রোতা, সমসাময়িক বিষয় নিয়ে শ্যামল বাংলা টেলিভিশন, শ্যামল বাংলা টিভি.com এবং শ্যামল বাংলা পেজের মাধ্যমে আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার হবে। 16ই জুন সংবাদপত্রের কালো দিবস নিয়ে আমাদের আলোচনা। যদিও 16ই জুন চলে গেছে, আজকে জুলাই মাস, তারপর আমরা মনে করি যে প্রত্যেক দিনেই এখন সংবাদপত্রের জন্য 16ই জুন কালো দিবস এর তাৎপর্য রয়েছে। এখনো প্রতিদিনেই এই বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা মনে করি। সে আলোকে আমরা এই আলোচনার জন্য আজকে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট কবি, বাংলাদেশের অন্যতম প্রধান কবি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট নজরুল গবেষক জনাব আব্দুল হাই শিকদার। আমাদের মাঝে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাংবাদিকদের রুটি রুজি আন্দোলনে যিনি সবসময় সামনের সারিতে থেকে ভূমিকা রাখেন, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হওয়ার জন্য রয়েছেন, উনি সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব নুরুল আমিন রোকন, উনিও আমাদের সাথে যুক্ত হবেন। তা আমরা সরাসরি আজকে আলোচনা চলে যেতে চাই। আমরা শুরু করব জনাব আব্দুল হাই শিকদারকে দিয়ে। জি, আমি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটি জানতে চাইবো, 1975 সালের 16ই জুন যখন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 4টি পত্রিকা রেখে সবগুলি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন এটা তো শুধু 16 জুন তো হঠাৎ করে 16 জুন আসে নাই। আমি আপনার কাছে জানতে চাইবো 16 জুনের আগের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে 16 জুনের জন্য, এই প্রেক্ষাপটটা আমি আপনার কাছে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ খন্দকার মোহাম্মদ আলমগীর আপনাকে, এবং একই সঙ্গে এই জন্য ধন্যবাদ যে আপনার এই টেলিভিশন টক শোতে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর আমি আমার সহকর্মী, আমার ছোট ভাই, বন্ধু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ নেতা, সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলামকেও ধন্যবাদ জানাচ্ছি। তাকে এখানে দেখলাম বহুদিন পরে, এবং এর মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, তাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আলমগীর জিজ্ঞেস করেছেন যে 16ই জুন তো চূড়ান্ত দিন, কিন্তু তার আগে কি কি ঘটনা ঘটেছিল, এই তো কথাটা। তো কথাটা হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 3টা জিনিসের উপর ভিত্তি করে। আমাদের 17ই এপ্রিল 1971 সালের যে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, সেখানে বলা হয়েছিল যে গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার। ন্যায় বিচার শব্দটা ছিল না, ছিল ইনসাফ। গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফের অনুপস্থিতির কারণে আমরা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করলাম। এই যে ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার, এই 3টি জিনিসই পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে শাসক দলরা এই 3টি জিনিস থেকে পাশ কাটিয়ে নতুন একটা বক্তব্য, নতুন একটা ভিক্ষা সামনে নিয়ে আসছেন যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, তারপর সেকুলারিজম, আরেকটা নিয়ে আসছে কি সমাজতন্ত্র, নাকি 4টে স্তম্ভের কথা বলে ওরা। যাই হোক, এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে আমাদের জন্য এদেশের মানুষটা ভোট দিয়ে কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু পহাইলে সর্বরই দেখা গেল যে যে বর্ণ হিন্দু, কলকাতার জমিদার, মহাজন এবং শিক্ষিত হিন্দু বর্ণ হিন্দু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য যে পূর্ব বাংলার মানুষরা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং আমাদের ভোটে পাকিস্তান রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে দেখা গেল যে গণতন্ত্রের ঘাটতি। এই গণতন্ত্রের ঘাটতি পূরণের জন্য কিন্তু মূলত আমাদের স্বাধীনতার সংগ্রাম। কারণ 70 সালে নির্বাচনের পরে যদি শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। তো যাই হোক, তো দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে শেখ মুজিবুর রহমান
অবর্ণনীয় জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন তিনি, অসম সাহসের সঙ্গে স্বাধীনতার সেই 25শে মার্চ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন জাতির। সেই মানুষটি পাকিস্তান কারাগার থেকে যখন দেশে ফিরলেন, তখন সঙ্গত কারণে আশা করা গিয়েছিল যে এই হারানো গণতন্ত্র আমরা ফিরে পাবো, বাক ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা অর্জিত হবে। কিন্তু ঠিক একই রকম ভাবে 1947 সালের 14 আগস্টের পরে পূর্ব বাংলার মানুষদের যেমন মানে ভুল ভেঙেছিল, তারা যেমন ঘোর কেটে গিয়েছিল, এবং যে ইউটোপিয়া, যে পাকিস্তান রাষ্ট্র মুক্তি খুঁজেছিল তারা, সেটা যেমন ব্যর্থ হয়ে গেল, তারা বুঝলো যে তারা একটা ভুল নৌকায় সোয়ার হয়েছে। ঠিক একই রকম ভাবেই 72 সালে 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফেরার পর থেকে 1975 সালের এই 16ই জুন পর্যন্ত বাংলাদেশে যে বাক এবং ব্যক্তি স্বাধীনতার উপর যে দমন পীড়ন হয়েছে সেটা অবর্ণনীয়। একই রকম ভাবে সংবাদপত্র শিল্পের উপর চলেছে নিষ্ঠুর নির্যাতন। বিশেষ কালা কানুন, বিশেষ আইন যেটা ছিল আইয়ুব খানের সময়, সেই আইনটা বাতিলের একটা অন্যতম দাবি ছিল আওয়ামী লীগের ম্যানিফেস্টোর মধ্যে, নির্বাচনী ম্যানিফেস্টো 70-এর। কিন্তু দেখা গেল শাসন ক্ষমতা হাতে নিয়ে সেই ধারাটা তারা বাতিল করলো না করে বরং এমন একটা এক ব্যক্তি এক দেশ, এখানে যে আরো মানুষ আছে, আরো অনেক অজস্র মানুষের সংগ্রাম আছে, তাদের আত্মত্যাগ আছে, সেগুলো সব ভুলে গিয়ে এক নেতা এক দেশ করার জন্য এক ধরনের ডিক্টেটোরিয়াল কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হলো। এবং আপনারা জানেন যে এই কর্তৃত্ববাদী শাসনেরই একটা চরম পর্যায়ে হলো বাকশাল প্রতিষ্ঠা। নিজের দল আওয়ামী লীগকেও সেদিন শেখ মুজিবুর রহমান ব্যান করে দিয়েছিলেন, ব্যান করে একটা বাকশাল গঠন করলেন। এবং এই বাকশাল প্রতিষ্ঠার ভেতর দিয়ে আমরা দেখি পরবর্তীকালে যে সকল রাজনৈতিক দল ব্যান করে দেওয়া হলো, একটি মাত্র এই বাকশাল ছাড়া সমস্ত সংবাদপত্র, 4টি লিফলেট ছাড়া সব ব্যান করে দেয়। এটা হলো এদিকের পরব। ওদিকের কাহিনী হলো যে 72 সালের সময় থেকেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তত্ত্বাবধানে এবং তারই সম্পাদনায়, তারই ব্যবস্থাপনায় একটা পত্রিকা বেরিয়েছিল হক কথা। হক কথা সত্যি সত্যি একটা খুবই সাধারণ একটা কাগজে ছাপা হতো। টাঙ্গাইল থেকে 3-4 মাইল দূরে সন্তোষের একটা গ্রামে শান্তি প্রেস নামে একটা ট্রেডল মেশিনে এই হক কথা পত্রিকাটা ছাপা হতো। সেই হক কথা এতটাই পপুলারিটি অর্জন করেছিল শুধু সত্য কথা বলার জন্য, সেই হক কথার উপরে ভয়াবহ দমন পীড়ন চালানো হলো। হক কথার প্রেস তছনছ করে দেওয়া হলো, হক কথা বন্ধ করে দেওয়া হলো, এবং হক কথার সম্পাদক ইরফানুল বারীকে কোমরে দড়ি বেঁধে জেলখানে ঢুকিয়ে দেওয়া হলো। এইটা হলো শুরু। এরপর আমরা দেখব যে হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খানকে জেল খাটতে হয়েছে শুধু একটা কথা বলার জন্য। আওয়ামী লীগের দুঃশাসনের চিত্রগুলো তিনি হলিডে পত্রিকাতে নিয়মিত তুলে ধরতেন এই কারণের জন্য। এবং তিনি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ যে স্বাধীনতার একমাত্র তহসিলদারি দাবি করে, চেতনার দোকানদারি করে, তো বাংলাদেশে যে 7.5 কোটি মানুষ, যদি 1 কোটি লোক ইন্ডিয়া যেয়ে থাকে, তাহলে 6.5 কোটি থাকলে দেশে 6.5 কোটি কি রাজাকার ছিল ওই দেশের? 6.5 কোটি মানুষ কি স্বাধীনতার যুদ্ধে অংশ না নিলে কি বাংলাদেশ স্বাধীন হতো? এই কথা বলার দায় এবং আরো অন্যান্য যেগুলো বললাম, হক কথার আরে হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খানকে জেলে বন্দী করা হলো। স্পোক্সম্যান নামে একটা পত্রিকা ছিল, সেটাকে একেবারে তছনছ করে দেওয়া হলো। মুখপত্র নামে একটা পত্রিকা ছিল, সেটাকে ব্যান করে দেওয়া হলো। এরকম ভাবে গণকণ্ঠ, যে গণকণ্ঠের সম্পাদক ছিলেন আমাদের প্রিয় কবি, যার জন্মদিন আমরা মৃত্যুর পরে প্রথম জন্মদিন পালন করলাম, সে আমাদের প্রিয় কবি আল মাহমুদ। আপনারা জানেন যে আল মাহমুদের মতো কবি, যিনি সোনালী কাবিনের মতো কাব্যগ্রন্থ জাতিকে উপহার দিয়ে বাংলাদেশের বাংলা সাহিত্যের 1360 বছরের ইতিহাসে যিনি নিজের নামটা স্বর্ণাক্ষরে খোদিত করে গেছেন, সেই কবিকেও দড়ি বেঁধে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং গণকণ্ঠের অফিস বারবার তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তখন তো ছিল হ্যান্ড কম্পোজ, গ্যালিগুলো ভাঙা হতো, নিউজের আগে যে ঢুকে গেল গুন্ডা বান্ডারা, ঢুকে যে গ্যালি ম্যালি ভেঙে চুরে রাস্তায় ফেলে দেওয়া হলো। গণকণ্ঠের উপর অবর্ণনীয় জুলুম চালিয়েছিল আওয়ামী লীগ। তো এগুলো হলো এর আগে। প্রচুর সাংবাদিককে জেলে ঢুকানো হয়েছে, প্রচুর সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। হাসান হাফিজুর রহমান দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। হাসান হাফিজুর রহমান 73 সালে যখন শেখ মুজিবের পুলিশ বাহিনী ভিয়েতনাম বিরোধী
ভিয়েতনাম যুদ্ধ বিরোধী সংহতি মিছিল করেছিল ছাত্র ইউনিয়ন, সেই মিছিলের উপর যখন পুলিশ গুলি চালিয়ে ছাত্র হত্যা করা হলো, তো তখনকার দিনে সবাই ধরে নিয়েছিল এটা ডেমোক্রেটিক কান্ট্রি। অর্থাৎ দৈনিক বাংলা প্রথম টেলিগ্রাম বের করেছিল, এই টেলিগ্রাম বের করেছিল যে স্বাধীন বাংলার মাটিতে আবার রক্ত ঝরলো, স্বাধীন বাংলার মাটি আবার রক্তাক্ত হলো। এই অপরাধে হাসান হাফিজুর রহমানকে দয়া করে অ্যারেস্ট করে চাকরিচ্যুত করা হলো এবং তাকে দনিমানতে বের করে দেওয়া হলো এবং তাকে নির্বাসনে পাঠানো হলো অলমোস্ট প্রায় একটা চাকরি দিয়ে, ছোটানাতার একটা ছোট চাকরি দিয়ে মস্কো দূতাবাসে তাকে পাঠিয়ে দেওয়া হলো যে দেশেই থাকতে পারবি না তুই। তো এরকম ভাবে আবার বাকশাল যখন প্রতিষ্ঠিত হলো, জানেন যে সাংবাদিকদেরকে বাধ্য করা হয়েছিল, হাজার হাজার সাংবাদিককে বাধ্য করা হয়েছিল বাকশালে মেম্বারশিপ নেওয়ার জন্য। এরকম ভাবে আরেকটা হলো যে সংবিধানের পর 4টা সংশোধনী করে বাংলাদেশের সার্বভৌমত্বের অখণ্ড অংশ, বাংলাদেশের অখণ্ডত্বের অনিবার্য অংশ এই বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তর করে দেওয়া হলো। 4র্থ সংবিধানের সংশোধনীর মাধ্যমে তো রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হলো, পত্রিকা ব্যান করে দেওয়া হলো। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া দিয়ে একটাই জিনিস প্রমাণ করেছেন শেখ মুজিবুর রহমান, যে মানুষটি স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এত বিশাল সংগ্রাম করেছেন, তিনি যখন শাসন ক্ষমতা হাতে নিলেন, তিনি আসলে একই কর্তৃত্ববাদী শাসনের দিকে ধাবিত হলেন। এবং প্রমাণ হলো, এবং আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশের, আজকের প্রেক্ষাপটের সাথে সেদিনকে প্রেক্ষাপটের খুব বেশি পার্থক্য নাই। শেখ মুজিবুর রহমান সেদিন আইন করে সব ব্যান করেছিলেন, এখন আইন ছাড়াই সব ব্যান হচ্ছে, কোনো অসুবিধা নাই। এখন শত শত ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব আব্দুল হাই। জি ধন্যবাদ আব্দুল হাই। আমি আমার কথাটা শেষ করি, কথাটা একটা জিনিস আমি কথাটা ক্লোজ করে দিচ্ছি। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করব আপনাকে, এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাকে প্রশ্ন করব। আমি যেটুকু বলেছেন 1975 সালের আগের অবস্থানটুকু, এটুকু ঠিক আছে। আমরা এই বিষয়ে বর্তমান অবস্থাতে তখনকার সাথে এখনো এই যোগসূত্র আছে এবং এখনোই যে অতীতের মতো যে 4টা পত্রিকা রেখে যে সমস্ত পত্রিকা ব্যান করে দেওয়ার এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আমি এই পর্যায়ে মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে যেতে চাই। আমি আবার আপনার কাছে আসবো জনাব আব্দুল হাই শিকদার। জনাব শহীদুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে আপনাকে যে বিষয়টি জানতে চাইবো, আমরা এক পর্যন্ত শুনলাম যে 1975 সালে যে 4টা পত্রিকা রেখে সমস্ত অন্য সব পত্রিকা বন্ধ করার যে একটা পটভূমি তৈরি হয়েছিল, সেই পটভূমি আমরা অত্যন্ত চমৎকার একটা বিশ্লেষণ আমরা জানতে পেরেছি জনাব আব্দুল হাই শিকদারের মাধ্যমে। আমরা এই পর্যায়ে আপনার কাছে যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন থেকে প্রায় 2 দশক ধরে সাংবাদিকদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা প্রত্যক্ষভাবে এবং সামনের সারিতে থেকে আপনি ভূমিকা রেখেছেন। এখন যে বাংলাদেশের যে এখন সাংবাদিকতা এবং সংবাদপত্রের যে অবস্থা, 1975 সালে 4টা পত্রিকা রেখে যে সিচুয়েশন তৈরি করা হয়েছিল, এর সাথে এখনকার কোনো যোগসূত্র আছে কিনা? আপনি কি মনে করেন এখন অনেক স্বাধীন আমরা সংবাদপত্র আগের এই অবস্থা থেকে? ধন্যবাদ। আজকের এই লাইভ টক শোর সঞ্চালক, শ্যামল বাংলা টেলিভিশনের সম্পাদক জনাব খন্দকার আলমগীর, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই লাইভ শোতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার ওস্তাদ, বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি, সাংবাদিক, শিক্ষক জনাব কবি আব্দুল হাই শিকদারকে তার চমৎকার উপস্থাপনার জন্য। তো সঞ্চালক আমাকে যে বিষয়ে আলোকপাত করার জন্য বলেছেন, 1975 সালে 16 জুন সংবাদপত্র, 4টি সংবাদপত্র রেখে বাকিগুলোকে ব্যান করে দেওয়ার পরে যে সময়টি ছিল এবং বর্তমান সময়ের মধ্যে পার্থক্য এবং সংবাদপত্রের স্বাধীনতা কি এখন আছে কিনা, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। তো 1975 সালে যে প্রেক্ষাপটে সংবাদপত্র 4টি, আমাদের কবি আব্দুল হাই শিকদার ভাই বলেছেন যে 4টি লিফলেট রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন। তিনি যথার্থই বলেছেন। যে 4টি পত্রিকা রেখেছিলেন সেটি পত্রিকা নয়, সেটি সরকারের প্রচারপত্র হিসাবে রেখেছিলেন। তখন সংবাদপত্র বন্ধ করে দিয়ে বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক সময়ের ব্যবধান 45 বছর।
1975 থেকে 2000 সাল 2020 সাল 45 বছর পরে আমরা যা দেখতে পাচ্ছি, তখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন, এখন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলছে। তো এখন যদিও পত্রিকাগুলো বন্ধ করে দেয়নি, সব পত্রিকা বন্ধ করে দেয়নি, বড় বড় 4টি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। সে সময় 4টি রেখেছিলেন, এখন গণমাধ্যম বলতে যা বোঝায় যে বড় বড় 4টি গণমাধ্যম সহ বাংলাদেশের আরো প্রায় 3 শতাধিক পত্রিকা, সারা দেশের 3 শতাধিক পত্রিকার একটি তালিকা আমাদের কাছে রয়েছে যেগুলো বন্ধ করে দিয়েছে। এর সাথে কিছু অনলাইন নিউজ পোর্টাল রয়েছে এবং পত্রিকা দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, সিএসবি টেলিভিশন, ইসলামী টেলিভিশন, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যে ভিন্ন মতের যে গণমাধ্যমগুলো ছিল বাকিগুলোকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছেন তারা, যেটি এদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। যে গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরে তো এদেশের সংবাদকর্মীরা যেমন স্বাধীনতা হারিয়েছেন, গণমাধ্যমের যেমন স্বাধীনতা নেই, মানুষের বাক স্বাধীনতা যেমন হরণ করা হয়েছে, সাথে সাথে আমি বলবো যে বড় ক্ষতিটি হয়েছে সেটি এদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকারের একটি বড় ক্ষতি হয়েছে এর মধ্যে দিয়ে। সেই ক্ষতিটি আমরা যদি একটুখানি খতিয়ে দেখি, যে 75 সালে গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরে যখন মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি আমাদের সামনে পরিষ্কার। যে মানুষের বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটার প্রকাশ কিভাবে, তাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রকাশ কিভাবে ঘটেছিল এটি মানুষ দেখেছে। এখন যেটি হচ্ছে যে সেই ক্ষোভ প্রকাশ সেভাবে করতে না পারলেও এই গণমাধ্যম বন্ধ করে দেওয়ার কারণে, গণমাধ্যমকে অনেকে বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কেউ কেউ বলেন এটি রাষ্ট্রের পাহারাদার। আমিও সেটাই বলি যে গণমাধ্যম শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভই নয়, এটি রাষ্ট্রের পাহারাদার, এরা পাহারাদারি করে। এই পাহারাদারি যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন যে চিত্রটা দাঁড়িয়েছে, আপনারা দেখেন যে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা আপনারা দেখেছেন যে 4,500 কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে। আপনি দেখবেন যে বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, ফার্মার্স ব্যাংক থেকে 22,502 কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে। আপনি যদি আরেকটু আগান যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, 10 লক্ষ ইউএস ডলারের রিজার্ভ চুরি হয়ে গেছে। এটা পাহারা দেওয়ার মতো কেউ নাই। আপনি দেখেন যদি শেয়ার বাজার থেকে 2 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গিয়েছে দেশের মানুষের। এগুলো বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার কারণে, সাংবাদিকদের স্বাধীনতা হরণ করার কারণে হয়েছে। আপনি যদি দেখেন যে ক্যাসিনো কাণ্ড দেখেন, ক্যাসিনো সম্রাটের ঘটনা দেখেন, ক্যাসিনো সম্রাট তৈরি হয়েছে এই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার কারণে। আজকে আপনি দেখেন যে রিজেন্ট সাহেব তৈরি হয়েছে, আপনি পাপিয়া তৈরি হয়েছে। এগুলো কেন তৈরি হয়েছে? যে এদেশের সাংবাদিকদের, গণমাধ্যমের স্বাধীনতা নেই। তারা যদি এটাকে লিখতে পারতো, এটাকে মানুষের সামনে তুলে ধরতে পারতো, তাহলে এ ধরনের বড় বড় চুরি, এদেশের রাষ্ট্রীয় চুরির সুযোগ এরা পেত না। তো আমি বলবো যে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার কারণে শুধুমাত্র সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের মুখই বন্ধ করেনি, এদেশের বড় বড় চুরির রাস্তা তৈরি করে দিয়েছে। তো এখন সেই পরিস্থিতিতে আমরা এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমাদের অবস্থা এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা নেই। এদেশের মানুষের কথা বলার অধিকার নেই, এদেশের মানুষের রাস্তায় নামার অধিকার নেই, এদেশের ভোটের অধিকার চুরি হয়ে গেছে। সবকিছু যখন ছিনতাই হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমরা 16ই জুনের কথা বলেছি। আপনি যথার্থ একটি কথা বলেছেন যে 1975 সালে একটি দিন ছিল 16ই জুন। এখন প্রতিটি দিনেই 16ই জুনের মতো কালো দিবস আমাদের কাছে। এখান থেকে উত্তরণের জন্য আজকে আমাদের করণীয় আমাদের নির্ধারণ করতে হবে। আমি বলবো যে আমার পূর্বের আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন কবি আব্দুল হাই শিকদার যথার্থই বলেছেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসব। আমি এই পর্যায়ে আবার জনাব আব্দুল হাই শিকদার আপনার কাছে যেতে চাই। আপনি 1975 সালের পর্যন্ত আপনার বিশ্লেষণ আমরা শুনেছি। এরপর আজকে প্রায় 45 বছর, 1975 সাল থেকে আমরা কি সত্যিকার অর্থে আমাদের এই যে গণতন্ত্র এবং লেখার স্বাধীনতা, ভাষার স্বাধীনতা এবং আমরা যে মুক্তিযুদ্ধ করেছি যে জন্য 1971 সালে, যে আমাদের যে সবকিছুর আমাদের স্বাধীনতা থাকবে, আমরা কি সত্যিকার অর্থে আজকে 45 বছর পর্যন্ত আমরা কি পেয়েছি? আমাদের সেই স্বাধীনতাটুকু আমরা পেয়েছি?
জনাব আব্দুল হাই শিকদার, 1975 সালের পর থেকে এখন পর্যন্ত শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আলমগীর। জি আমি যে কথাটা আমার প্রথম বক্তব্যের আগে বলেছিলাম যে তিনটা জিনিস, গণতন্ত্র, মানবাধিকার আর ন্যায় বিচার। আজকে এই যে স্বাধীনতার 45 বছর পরের যে বাংলাদেশে আমরা বসে কথা বলছি, সেই বাংলাদেশের যদি দুর্ভিক্ষণ, অনুবীক্ষণ ইত্যাদি যত রকমের যন্ত্র আছে সবকিছু দিয়ে যদি সার্চ করা হয়, কোথাও এই তিনটি শব্দ আর নাই। গণতন্ত্র ফিনিশ, গণতন্ত্র এখন মধ্যরাতের ভোট ডাকাতিতে পরিণত হয়েছে। মানবাধিকার বলে সমস্ত যা ছিল আমাদের সব ভুলুণ্ঠিত। আর ন্যায় বিচার তো আদালতগুলো তো এক ধরনের আসলে বেসিক্যালি ধ্বংসস্তূপ। প্রধান বিচারপতিকে যে দেশে জান নিয়ে পালাতে হয়, সেই দেশে বিচারালয় সম্পর্কে আর কি বলার আছে আমাদের? আমরা বরং আমাদের প্রসঙ্গ নিয়ে কথা বলি। যাই হোক, আমি বলতে চাচ্ছি সেটা হলো যে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এবং আওয়ামী লীগ, এই দুটো হলো পরস্পর বিরোধী সত্তা। আওয়ামী লীগ এবং গণতন্ত্র এটা হলো পরস্পরের শত্রু। আওয়ামী লীগ এবং মানবাধিকার এটাও পরস্পরের শত্রু। আওয়ামী লীগ এবং ন্যায় বিচার এটাও পরস্পরের শত্রু। কারণ 75 সালের বাকশাল প্রতিষ্ঠার পরে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছিল যে বাংলাদেশের গণতন্ত্রে বলে কিছু ছিল না। আসলে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে বাকি যেটুকু ছিল সেটুকু কবরস্থ করে সমস্ত ক্ষমতা একটা ব্যক্তির কাছে কেন্দ্রীভূত করা হলো, এবং বিচারপতিও তিনি নিয়োগ দেবেন, পুলিশের কনস্টেবলও তিনি নিয়োগ দেবেন, সমস্ত কিছু তার হাতে। তো এটার ফলে হবে কি, তিনি থাকবেন ওভারলোডেড। ওভারলোডেড যখন কোনো ব্যক্তি থাকবেন, তখন সে দেশে বিশৃঙ্খলা দেখা দিবেই, শোষণ বাড়বে, লুণ্ঠন বাড়বেই, সে দেশে যাচ্ছে তাই কাণ্ড ঘটতেই থাকবে। এটা লন্ডনের গার্ডিয়ান পত্রিকার বক্তব্য। গার্ডিয়ান বলছিল এমন একটা ঘটনার কথা যে আদালত ফাঁসি দিয়ে অর্ডার দিয়ে দিছে, কিন্তু এর মধ্যে সেই যে মানে ফাঁসি যার হয়েছে তার মা বাবা এবং আওয়ামী লীগের নেতারা যে ধরছে আমাদের প্রধান নেতাকে, একজনকে ধরে বলছে যে এটা তো আমাদের কর্মী, তারা তো ফাঁসি দেওয়া যায় না। এটা কিন্তু গার্ডিয়ানের ভাষ্য, আমার ভাষ্য না। তো বলছে তাহলে কি করা যাবে? কয় তাহলে ইয়েরে কইবে, ওই চিফ জাস্টিস কই আমি ওটা মাফ করে দিছি। তো এই হলো আমার আইনের অবস্থা দাঁড়া গেছিল এই জায়গায়। এখনো মূলত এই কথাই আছে। আমি যেটা বলবো সেটা হলো যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে, যেন 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা দৈনিক বাংলা, এই দৈনিক বাংলা পত্রিকাকে এক হুকুমে ব্যান করে দেওয়া হলো। 22 কাঠা জমির উপর দৈনিক বাংলার যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সটা এখন কর্মসংস্থান ব্যাংক নামে এক ব্যাংক বানায় ওটার হাতে তুলে দিছে। এবং দৈনিক বাংলার সাংবাদিকরা, দৈনিক বাংলার কর্মচারীরা যে অবর্ণনীয় দুঃখ এবং কষ্ট ভোগ করেছে, যেটা এবং এখনো অনেকে ভোগ করতেছে, সেইটা আর কোনো সীমা বিচার হয়নি বাংলাদেশে। অর্থাৎ তখনও তারা, ওইবার এসেও তারা এই কাজ করেছে। আর এবার তো চ্যানেল 1 ব্যান্ড, দিগন্ত টেলিভিশন ব্যান্ড, ইসলামিক টেলিভিশন যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এটাও ব্যান্ড। তারপরে প্রায় 30 জন সাংবাদিক নিহত হয়েছে এদের হাতে, 200 সংবাদপত্র বন্ধ হয়েছে, 2000-এর বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছে সারা দেশে। এই রকম ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের স্বাধীনতার 45 বছর ইতিহাস আর কখনো ঘটে নাই। তো এই সব কর্ম প্রক্রিয়া দিয়া আজকে যখন আপনি দেখবেন মিডিয়ার দিকে তাকান, মিডিয়ার দিকে তাকায়, কারণ মিডিয়াগুলো সবগুলো বিটিভি চ্যানেলগুলো যদি দেখেন তাহলে বিটিভির এক্সটেনশন, পত্রিকাগুলি যদি দেখেন তাহলে মনে হবে যেটা ওই ইয়ের এক্সটেনশন, মানে প্রধানমন্ত্রীর প্রেস সেকশনের একটা এক্সটেনশন। এইখানে কথা বলার কারো কিছু না, কারণ পত্রিকাগুলো কথা বলছে না, বলতে পারছে না। আর সাংবাদিকরা তো তাদের কর্মচারী, সাংবাদিকদের তো এখানে কোনো অধিকার নেই। আর বাংলাদেশের পত্রিকা এবং চ্যানেলের মালিক কারা? 80% চ্যানেল এবং সংবাদপত্র এদের মালিক হলো স্মাগলাররা, ভূমিদস্যুরা, নানান অপকর্মের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরা, শিল্পপতিরা। এরা কি জনগণের স্বার্থ দেখভাল করার জন্য পত্রিকা বের করেছে, চ্যানেল বের করেছে? তারা তো চ্যানেল বের করেছে তার ভূমিদস্যুগিরি যাতে প্রকাশ না পায় সেটা ঠেকানোর জন্য। সে তো পত্রিকা বের করেছে তার দুর্বৃত্ত পরায়ণতা, তার দুর্নীতি যাতে প্রকাশিত না হয় সেটার জন্য। এবং এইটা করতে গিয়ে তারা সরকারের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধ মালিক সমাজ আমাদের সংবাদপত্র শিল্পকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
এখানে সাংবাদিকদের কারো কিছু বলার নাই, একটার পর একটা এই এক একটা পত্রিকার থেকে এক একটা চ্যানেল থেকে শত শত সাংবাদিকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা কি কিছু করতে পারতেছি? করতে পারতেছি না, কারণ মালিক পক্ষের সঙ্গে সরকার আছে। শেখ মুজিবুর রহমান আমি মনে করি যে অনেক সহজ সরল মানুষ ছিলেন, সেই জন্য তিনি আইন করে সংবাদপত্র বন্ধ করতে গেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আইনের দরকার নেই, চোখের দিকে আঙুল তুলে কথা বললেই মালিক পক্ষ বোঝে তার কি করতে হবে, কিছুই করার দরকার নেই। কিভাবে কি করতে হবে সেটা এখনকার মালিকরাও যেমন বোঝে। অতএব সংবাদপত্র বলে আমরা এখন যা বলছি বা গণমাধ্যম বলে যা বলছি, এগুলো হলো আমাদের অতীত স্মৃতির ধ্বংসাবশেষ, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান। এগুলোর মধ্যে এখন আর কোনো সংবাদ বলে কিছু নাই, এগুলো হচ্ছে সরকারি লিফলেট, সরকারি বুকলেট, সরকারের প্রচার প্রপাগান্ডার মেশিন। এরকম একটি ধ্বংসস্তূপ আমরা এখন বাংলাদেশে তৈরি করেছি সংবাদপত্র শিখবে। জি, ধন্যবাদ জনাব আব্দুল হাই শিকদার। আমরা বর্তমান গণমাধ্যমের অবস্থা আপনার মাধ্যমে জানতে পেরেছি, এবং আমাদের যারা দর্শক শ্রোতা আমাদেরকে আজকে দেখছেন শুনছেন তারাও নিশ্চয়ই জানতে পারছেন। যে এই পর্যায়ে আমরা আবার যাব জনাব শহীদুল ইসলামের কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমান মিডিয়ার উপর মানুষের এক ধরনের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। যেমন আপনার টেলিভিশনের সংবাদ অথবা পত্রিকা মানুষ এখন আর ওইভাবে পড়তে চান না, এবং মানুষের মনে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে যিনি যে ধরনের নিউজ বা দেখতে চান, যে সত্য ঘটনা শুনতে চান, প্রচার মাধ্যমগুলো সেই ধরনের সংবাদ পরিবেশন করছে না। মানুষের যে এই বিশ্বাস নষ্ট হয়েছে যে গণমাধ্যমের উপরে, কেন আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এর উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে যে গণমাধ্যমের উপরে মানুষের এই বিরূপ দৃষ্টিভঙ্গি কেন তৈরি হয়েছে। মানুষ যেটা জানতে চায়, আসলে গণমাধ্যম এখন জনগণের জন্য নেই। গণমাধ্যম জনগণের স্বার্থের পক্ষে, জনগণের প্রয়োজন পূরণের জন্য কথা বলে না। জনগণ, যেটা আমার পূর্ববর্তী আলোচক আব্দুল হাই শিকদারই বলেছেন, যে গণমাধ্যম দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নকে সাপোর্ট করার জন্য, তাদের ভূমিদস্যুপনাকে সাপোর্ট করার জন্য যেই গণমাধ্যম তৈরি, সেই গণমাধ্যম জনগণের কথা কেন বলবে? সে জনগণের কথা যদি গণমাধ্যম না বলে, তাহলে জনগণ সেই গণমাধ্যম দেখবে কেন? এজন্য গণমাধ্যমের প্রতি জনগণের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। এক ধরনের আস্থাহীনতা বলতে আমি বলবো যে পুরোপুরি আস্থাহীনতা তৈরি হয়েছে। গণমাধ্যম যেগুলো আছে এগুলোর প্রতি মানুষ দৃষ্টি দেয় না। পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন চ্যানেল বন্ধ করা। টেলিভিশন চলে এখন ভারতীয় চ্যানেল দেখার জন্য, বাংলাদেশের কিছু ভাষায় টেলিভিশন চ্যানেল চলে, সংবাদ দেখার জন্য টেলিভিশন চলে না। আমাদের কিছু আলোচক আছেন যাদের কিছু আলোচনা দেখে যে টিআরপি একেবারে যখন নিচে নেমে যায়, তখন আমাদের আব্দুল হাই শিকদার ভাইদের মতো, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজীদের মতো কিছু লোককে নেয়, যারা কিছু কথা বলে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুলের মতো কিছু লোক নিয়ে তাদেরকে মানে একজনের বিপক্ষে তিনজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাকে ডিফেন্ড করার জন্য। তো এজন্য এটি শুধু যাদেরকে নেওয়া হয় টেলিভিশন চ্যানেলগুলোতে, এটা শুধু টিআরপি বাড়ানোর জন্য, অন্য কোনো কারণ নেই। তাদেরকে যখন নেয় তখন দু চারজন মানুষ টেলিভিশনের দিকে চোখ রাখে, এর বাইরে আর এই গণমাধ্যমের দিকে চোখ রাখে না। কারণ হচ্ছে যে আস্থাহীনতা পুরোপুরি তৈরি হয়েছে। এখন বরঞ্চ মানুষ এখন সংবাদের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে, সেখান থেকে তারা কিছু সংবাদ নিতে চেষ্টা করে। তো এই জন্য আমি বলবো যে এর সব দায় দায়িত্ব বর্তমান সরকারের, এবং তারা গণমাধ্যমকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে জনগণের আস্থা নেই গণমাধ্যমের প্রতি, এবং এটা দিয়ে তাদের এক ধরনের লাভও হচ্ছে। জনগণ এখন আর গণমাধ্যম দেখে না, গণমাধ্যম দিয়ে জনমত তৈরি হয় না, এটা এই ভয়টা তাদের কেটে গিয়েছে যে গণমাধ্যম দিয়ে আর জনমত তৈরি করার মতো অবস্থায় নাই, কারণ এই গণমাধ্যমের দিকে মানুষ নজর বুলায় না, নজর ফিরায় না। সুতরাং আমাদের শিকদার ভাই আরেকটি কথা বলেছেন যে 1975 সালের কথা, বঙ্গবন্ধুর কথা বলেছেন, যে তখন প্রধান বিচারপতি থেকে কনস্টেবল নিয়োগ পর্যন্ত এক ব্যক্তির হাতে ছিল। এখনো কি সেই অবস্থার পরিবর্তন হয়েছে? এখনো পরিবর্তন হয় নাই। আপনি যখন দেখবেন যে এই করোনা পরিস্থিতিতে লোকের ট্রিটমেন্ট দেওয়ার জন্য যখন একটা হসপিটালে যায়, সেখানে গিয়ে বলে যে প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে এখানে এই কয়জনের জন্য এই বেড তৈরি করা হয়েছে। যখন
দেখা যায় যে বন্যা হয়েছে উত্তরবঙ্গে, সেখানে দেখা যায় যে এক ট্রাক ত্রাণ নিয়ে গিয়েছে, বলছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ত্রাণ বিতরণ করছি। দেখা যায় যে ওই বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে অথবা আপনি সাগর পাড়ে গিয়ে দেখবেন সেখানে একটা পুকুর কাটা হয়, বলে যে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে সুপেয় পানির জন্য এদের পুকুর খনন করা হচ্ছে। সবই প্রধানমন্ত্রীর নির্দেশে হয়, কারণ নির্দেশে কিছু হয় না। বাংলাদেশের গণমাধ্যমও তার নির্দেশেই চলে, তার আঙ্গুলের ইশারার বাইরে যায় না। জি আলমগীর ভাই আলমগীর, আমি একটা ছোট্ট পয়েন্ট বলতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের চরিত্র বোঝার জন্য। সেটা হলো, আপনি জানেন যে খুব জননন্দিত পত্রিকা ছিল দৈনিক আমার দেশ। আপনি জানেন যে এই পত্রিকাটির উপরে কিরকম ভাবে জঘন্য প্রকৃতির জুলুম চালানো হয়েছে। সম্পাদক আমাদের সময়ের সবচেয়ে সাহসী মানুষ, সৎ মানুষ, যিনি তার জীবনকে বাজি রেখে সত্য এবং ন্যায় প্রচারের জন্য সংগ্রাম করেছেন, সেই মাহমুদুর রহমানের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই একটা জিনিস নিয়ে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কি দ্রব্য, ইহা কাহাকে বলে। জি, ধন্যবাদ জনাব আব্দুল হাই শিকদার। আসলে যে যেমনটি বলছিলেন, আপনারা সংবাদপত্রের স্বাধীনতা ধীরে 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 এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, স্বৈরাচার এরশাদের সময়ও আমরা ওইরকম ছোট ছিলাম, কিন্তু আমরা পড়ে শুনে যেটুকু জেনেছি, সংবাদপত্রের একটা বিরাট ভূমিকা ছিল স্বৈরাচার এরশাদের পতনের জন্য। তখনও কিন্তু একটা স্বৈরাচারী সরকার, কিন্তু তারপরেও কিন্তু গণমাধ্যম অনেকটা স্বাধীনতা ভোগ করেছে। ধীরে ধীরে এখন এটা একদম তলানির পর্যায়ে এসে পৌঁছেছে এই গণমাধ্যমের স্বাধীনতা। এবং আপনারা যেমনটি বলছিলেন যে এখন দেখা যাচ্ছে যে দেখেন, একটা অনলাইনে আমরা আজকে যে টক শো আয়োজন করেছি, আমাদের যে টক শোর যে জনের ভিউয়ার হবে, আমাদের 30,000, 40,000, 50,000, 60,000 লোক আমাদের আপনাদের এই টক শো দেখে। দেখা যাচ্ছে একটা পত্রিকা সার্কুলেশনেও কিন্তু, বড় পত্রিকা, এত লোক এখন কিন্তু পড়ে না, দেখে না। মানুষ কিন্তু তাদের যে খোরাক, মনের খোরাক, সেটা তারা পত্রিকার মাধ্যমে পাচ্ছে না অ্যাকচুয়ালি। তো এই জন্য আসলে যে সাংবাদিকতা শিল্পটা একটা ধ্বংসের মুখে নিপতিত হয়েছে, আমি মনে করি যে আপনারাও একমত হবেন। জনাব নুরুল আমিন রোকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আমি আপনার কাছে যে একটু আগে যে কথাটি বলতে চেয়েছিলাম, সংবাদপত্র শিল্প, আপনি সাংবাদিকদের নেতৃত্বে আজকে দীর্ঘদিন থেকে সাংবাদিকদের নেতৃত্বে সংবাদপত্রের জন্য সংগ্রাম করে আসছেন। এই যে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি, সেটা হচ্ছে 16 জুন, মানে গত মাসের 16 জুন ছিল, আজকে কিন্তু আমরা সেই 16 জুনের আলোচনা করছি। আমরা মনে করি যে প্রতিটা দিনেই এখন 16 জুন, এই জন্য আমরা 16 জুন, এবং আমরা এই আলোচনাটা আরো করব, বছরের বিভিন্ন সময়ে এই আলোচনা করতে চাই 16 জুন নামে, যে সংবাদপত্রের 16 জুন। আপনি এখন আমাকে যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো, 16 জুনকে একটা, আগে কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই 16 জুন পালন করত। এই 16 জুনটাকে কেউ কেউ বিনিশ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, যে এই 16 জুন এখন, আগে একটা ফেস্টিলিজও ছাপা হয় না পত্রিকায় 16 জুনের জন্য, আপনি খেয়াল করে দেখবেন। এটা কি কোনো ষড়যন্ত্র, বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে 16 জুন কিন্তু হারিয়ে যাওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? জনাব নুরুল আমিন রোকন। জনাব সঞ্চালক, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সঞ্চালক, আসসালামু আলাইকুম। উপস্থিত আলোচক, শ্রদ্ধাভাজন বিশিষ্ট কবি, বাংলাদেশের বরেণ্য কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। আমি যদি বলতে যাই, আমি অবশ্য শিকদার ভাই এবং শহীদ ভাইয়ের দু একটু কথা আমি শুনেছি, শেষ আমি ঢুকতেই পারিনি আমার অনভিজ্ঞতার কারণে আইটি সম্পর্কে। তো শিকদার ভাইয়ের বক্তব্য আমি শুনতে পারিনি। তা
16 জন, নিশ্চয়ই 16 জন সম্পর্কে শিকদার ভাই বলেছেন, এবং উনি ভালোই বলবেন, তথ্যবহুল কথাই বলবেন। কারণ 16 জন যখন সৃষ্টি হয়েছিল সেই সময়কার সংবাদপত্র শিল্পে শিকদার ভাইরাও তখন যুক্ত। 1975 সালের সেই 16 জন নিঃসন্দেহে যে দিনটিকে একসময় ঐক্যবদ্ধভাবে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কালো দিবস হিসেবে পালন করা হতো, আমরা আজও পর্যন্ত সেই দিবসটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছি। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি, আপনারাও দেখছেন যে আমাদেরই কেউ কিছু কিছু সাংবাদিক বন্ধু এই দিবসটিকে এড়িয়ে যাচ্ছেন, এই দিবসটিকে পালন করার ক্ষেত্রে আর কোনো আগ্রহ দেখাচ্ছেন না, কোথাও কোথাও করছেন না। ষড়যন্ত্র তো থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক, কারণ সেই সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা ছিল, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, পরবর্তীতে একদলীয় বাকশাল, ওই একই দলের ভিন্ন রূপ, সমস্ত রাজনৈতিক দলগুলো বন্ধ করে দিয়ে 75 সালের 25শে জানুয়ারি বাকশাল গঠন, তারপরে 16 জুন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয়া। সেই সময়ের তাণ্ডব সংবাদপত্র শিল্পে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। আমরা সকলেই জানি যে কি ধরনের দুর্যোগ নেমে এসেছিল সংবাদপত্র শিল্পের উপর এবং গণমাধ্যম কর্মীদের উপর। হামলা মামলার শিকার আমাদের পথিকৃৎ সাংবাদিক যারা ছিল সেই সময়, এই গণকণ্ঠ সম্পাদক আল মাহমুদ বাসা থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। সেই সময়কার 1974 সালের দৈনিক ইত্তেফাকের 21শে মার্চ তারিখের, সম্ভবত 21শে মার্চ তারিখের একটা রিপোর্ট ছিল, আমরা জানি। সেই রিপোর্টের বরাত দিয়ে যে সেখানে এটার বিস্তারিত একটা বর্ণনা বিবরণ ছিল, কি ভয়াবহ অবস্থা আল মাহমুদকে তার বাড়ি থেকে রাত 3টা বাজে 17 মার্চ রাত 3টায় গণকণ্ঠ অফিসে ঢুকে প্রথম পৃষ্ঠার শেষের পৃষ্ঠার তখনকার যে গেলি ছিল এগুলো ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়, সমস্ত কক্ষগুলো তছনছ করে ফেলা হয়, বাসা থেকে আল মাহমুদকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়, এবং পরের দিন পত্রিকা মূলত বন্ধই করে দেওয়া হয়। যাই হোক, এ বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত বলেছেন, আমি শুনিনি বলে আমি ওইখানে আসতে চাই যে আসলে ষড়যন্ত্র, একদিকে ষড়যন্ত্র, সেই দলই এখনো ক্ষমতায়। আমরা দেখেছি যে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ এবং যখনই থাকে তখনই সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না, গণতন্ত্র থাকে না, আমরা এখনো দেখছি তাই। এই দলেরই সরকার 1996 সালে আবার ক্ষমতায় এসে দৈনিক বাংলার টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা সহ 4টি পত্রিকা বন্ধ করে দিয়েছিল, এবং সেখানেও একই কায়দায় আমরা দেখেছি সেই সময় সেই বন্ধের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনে আজকে আমাদের নেতা শিকদার ভাইও যুক্ত ছিলেন, শহীদুল ইসলাম, আমরা ছিলাম সেই আন্দোলনে। কিভাবে রাতের অন্ধকারে দৈনিক বাংলা বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সাংবাদিকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল পুলিশি শক্তি প্রয়োগের মাধ্যমে, তার রেশ আজও চলছে সংবাদপত্র শিল্পে, এখনো ক্ষমতায় সেই দলের সরকার। আমরা জানি যে গণমাধ্যমের কাজ যখন সত্য উন্মোচন করা, তখন বাস্তব কারণেই অধিকাংশ ক্ষেত্রে সরকার গণমাধ্যম কর্মীদের বন্ধু হতে পারে না। আবার এই বন্ধুত্বের হাত বাড়িয়ে
দিতে পারে না যেমন সরকার, বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমই বিশেষ করে গত এক দশকে আমরা দেখেছি অনেকটাই সেই হাত বাড়িয়ে রেখেছে, যেখানে সত্য প্রকাশের কারণে আমরা জানি যে গণমাধ্যম কর্মীরা সরকার চাইলেও সেখানে একাত্মতা পোষণ করতে পারে না, কিন্তু আমাদের এখানে তার উল্টোটা হচ্ছে। এখন এখানে অনেক সংবাদ মাধ্যম হাত বাড়িয়ে রেখেছে। এই যে হাত বাড়িয়ে রেখেছে, এটা কেন? এইটাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখব নাকি অন্য কিছু? এটার আমার বিবেচনায় আমরা দেখেছি যে একদিকে সরকারের রোষানলে পরে মানে পড়ার ভয়, গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে মালিকদের যে চরিত্র, মালিকানার ক্ষেত্রে তাদের পুঁজি বিনিয়োগ এবং সেটাকে ব্যবসায়িক হিসেবে দেখা, আরো নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করা ইত্যাদি। একই সাথে কিছু আমাদের সাংবাদিক বন্ধু তার সাথে সুর মিলিয়ে। জি রোকন ভাই, আবার আপনার কাছে আসবো। জি জনাব নুরুল আমিন রোকন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এই পর্যায়ে আবার যেতে চাই জনাব আব্দুল হাই শিকদার। আব্দুল হাই শিকদার, জনাব আব্দুল হাই শিকদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা এখন যে সংবাদপত্র আগে যারা সাংবাদিকতা করতেন, সংবাদপত্রের মালিকও আগে বেশিরভাগ ক্ষেত্রে না, আমি মোটামুটি বলবো মোটা দাগে সবাই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। এখন বাংলাদেশের একদম টপ লেভেলের পত্রিকাগুলি, বেশি সার্কুলেশনের পত্রিকা এবং বেশি ভালো টেলিভিশনগুলো বলেন, একদম প্রথম শ্রেণীর টেলিভিশনগুলো বলেন, গণমাধ্যম বলেন, সবাইয়ের মালিক এখন হচ্ছে কর্পোরেট হাউসের মালিক যারা শিল্পপতি এবং তারা সাংবাদিক নন। এই ক্ষেত্রে এই বিবেচনায় আমাদের যে এই সাংবাদিকতার আজকের এই দুরবস্থা, এটা কি ওর সাথে কোনো যোগসূত্র আছে? সাংবাদিকদের সাথে এর মালিকানা না থাকা? সাংবাদিকরা তো মালিকানার পার্ট না। আসলে সাংবাদিকরা তো তাদের আদর্শ থেকে, তাদের লক্ষ্য থেকে তারা ওখানে একটা কর্ম করতে যায়। সেইখানে গিয়ে তারা যখন দেখে যে মালিকগুলো চুরির সাথে যুক্ত, ডাকাতির সাথে যুক্ত, ভূমিদস্যুপনার সঙ্গে যুক্ত, সরকারের পদলেহন করছে, তখন তো এবং সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের দালালি করতেছে। যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলোর অবস্থা বললি আমি, ছোট্ট দুই একটা উদাহরণ। যেমন ধরেন যে বেসিক্যালি লাশ আর মরদেহ একই অর্থ, দুটোর অর্থগত কোনো পার্থক্য নাই, কিন্তু সাংস্কৃতিক কারণে, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, সাংস্কৃতিক কারণে আমরা বাংলাদেশের লোকেরা লাশ ব্যবহার করি, আর পশ্চিম বাংলার লোকেরা মরদেহ কয়। কিন্তু আমাদের সংবাদপত্র কতটা গর্ধব এবং কতটা অসচেতন যে ওরা ওই লাশকে লাথি দিয়ে ফেলে দিয়ে মরদেহ নিয়ে বসে আছে। এরকম ভাবে প্রতি মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন লোকদের হাতে সংবাদপত্র যাওয়ার কারণে সংবাদপত্র মূলত মূর্খদের একটা কাছাকাছি চলে গেছে আর কি, আবর্জনায় পরিণত হওয়ার মতো অবস্থা। আপনি দেখেন যে এই যে 16 জুন, আজকে আমরা শহীদুল বা আমাদের রোকন বা আমরা 2-4 জন, গাজী ভাই আছেন, আমাদের শওকত মাহমুদ, আমরা 2-4 জন এটা নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু উল্টা দিকে যারা এই বেনিফিশিয়ারি তারা কোথায়? যে ইত্তেফাকে গভর্নমেন্ট নিয়ে নিয়েছিল, এবং ইত্তেফাক মালিকানা নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট, রাস্তায় ঘুরতেন এনারা, সেই ইত্তেফাককে জিয়াউর রহমানের সময় এসে মালিকানা ফেরত দেওয়া হলো। তো মালিকানা ফেরত দেওয়া হলো ইত্তেফাকের। আজকে ইত্তেফাকের ভূমিকা কি? সরকারের দালালি, সরকারের পদলেহনে বাংলাদেশের চ্যাম্পিয়ন। তো এরকম তো সবগুলো পত্রিকাগুলিতে। এখন এখানে সংবাদপত্রে যে চাকরি করে, যে লোকটা চাকরি করে, তাকে আপনি কি কতটুকু গালাগাল করেন? তাকে আপনি বলতে পারেন যে শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্য বিন্যাসের ক্ষেত্রে সে সতর্ক কিনা। ওইখানেও গভর্নমেন্টদের আধিপত্য, এবং গভর্নমেন্টরা যে আজকে মিডিয়াগুলো দখল করেছে, বিশেষ করে চ্যানেলগুলো, তার প্রমাণ হলো যে এই যে সাহেব চোর, ডাকাত, এই প্রতারক, জালিয়াত, জুলুমবাজ, এর সঙ্গে আমাদের বড় বড় সাংবাদিক নেতাদের বিশাল বিশাল ছবি, বড় বড় আমাদের নেতাদের, মন্ত্রীদের বিশাল বিশাল ছবি। এটাতে কি ইঙ্গিত করে? একটা সমাজ, একটা গভর্নমেন্ট, একটা দল কতটা পচে গেছে এবং সংবাদপত্র শিল্প যে ভাগারে পরিণত হয়ে গেছে, তারই জ্বলন্ত নিদর্শন হলো এগুলো। আমাদের একটা চ্যানেলে
একজন সাংবাদিক নেতার দায়িত্বে ছিলেন, মহান নেতা তিনি, তার বিরুদ্ধে যৌন নিগ্রহের ইয়ে হয়েছে, কিন্তু কোন আইনগত ব্যবস্থা গভর্নমেন্ট নেয়নি। শাহেদকে খুঁজে পায় না, কিন্তু নিরপরাধ দৈনিক সংগ্রামের বয়োবৃদ্ধ সম্পাদক, দেশের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবুল আসাদকে কি কারণে আটকে রাখা হয়েছে, কি মানে কি? গত ঈদেও তিনি জেলখানায়, আবারও আসতেছে ঈদ, হয়তো তিনি জেলখানায় থাকবেন। এরকম একটা বৃদ্ধ লোককে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। আর চোরগুলো, ডাকাতগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এখানে তৈরি হইতেছে শাহেদ, ওখানে তৈরি হইতেছে সম্রাট, ওখানে মহাপুরুষ। এগুলো আমরা বলি যে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো, জেল। আরে গ্রেপ্তার তো করবে, তারপরে কি হবে? গ্রেপ্তারের পরে জামিন পাবে, তারপরে বীরের মতো ঘুরে বেড়াবে। আর জেলখানে জামিন যদি না পায় তো ওই হাসপাতাল এসে রাজার হালে থাকবে, ওখান থেকে বসে তার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করবে। কারণ আমরা তো লেজ নিয়ে টানাটানি করতেছি। সংবাদপত্র যদি সংবাদপত্রের জায়গায় থাকতো তাহলে লেজ নিয়ে টানাটানি করতো না। যে যে কি যে না কি একটা গ্রুপ আছে না, মহিলা, সে সাবরিনা না নাবরিনা কাকে ধরলো, এ তো ব্যাপার না। এর পিছনে তো জিনিস আছে। পাপিয়ার পিছনে কারা, সম্রাটের পেছনে কারা, তাদেরকে কি টাচ করা হয়েছে? একটা লক্ষ্য টাচ করা হয়নি। এবং তাদেরকে যে টাচ করবে, তাদেরকে ধরায় দেওয়ার দায়িত্ব যে সংবাদপত্রের, সেই সংবাদপত্রগুলো তো একদম সেজদায় উবুর হয়ে পড়ে আছে গভর্নমেন্টের পায়ের উপরে। তো এইরকম দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন গণমাধ্যমের পৃথিবীতে বাস করে আমরা কি করে আশা করব যে লাগাইছি আম গাছ, তার কাছে কাঁঠাল চাচ্ছি, লাগাইছি জাম গাছ, তার কাছে বলতেছি তুমি আমাকে ডেওয়া ফল দাও, সে কি করে দেবে? দেওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ আমি মনে করি সামগ্রিক সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধ প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি সত্যিকারের ন্যায় কল্যাণ আমাদের জীবনে ব্রত হয়ে থাকে, দেশপ্রেম যদি আমাদের অংশ হয়ে থাকে, আমাদের একসঙ্গে গর্জন করতে হবে, আন্দোলনে যেতে হবে। আজকে নেপালের দিকে তাকায় দেখেন, একটা চর মেরে ভারতের সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের আদালত কি বলেছে? যে জিটিভি, জলসা, স্টার জলসা, এইটা বাংলাদেশের সমাজকে, ঘরগুলোকে বিষাক্ত দূষিত করে ফেলছে। সেই ব্যাপারে আমাদের আদালতের ভাষ্য কি? না, এগুলো বন্ধু দেশের, এগুলোতে চলতে দিতে হবে। আরে তোমার ইজ্জত চলে যেতেছে, তোমার ঘরগুলো আগুনে পুড়তেছে, তোমার সংসার ভেঙে যাচ্ছে এই সমস্ত কুৎসিত চ্যানেল ম্যানেল এগুলো দেখে দেখে। সেই ক্ষেত্রে আমাদের আসলে আমাদের সবটাই গেছে। তো এই সবটার গেছে বেরোনোর রাস্তা হলো গণজাগরণ। গণমানুষ যদি জেগে উঠতে পারে, সংবাদপত্র শিল্পের লোকেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আশা করি হয়তো একটা সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারবো। জি ধন্যবাদ। আচ্ছা, আমি জি ধন্যবাদ জনাব। জি আপনি উপস্থাপকের, করে চলে যেতে পারেন। জি আপনি চলে যেতে পারেন। আমরা আচ্ছা, আর সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। জি অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এই পর্যায়ে যাব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে যাব। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি জানেন যে এই যে সংবাদপত্রের এখন যে টালমাটাল অবস্থা, কিছু অনেকগুলি হাউস তৈরি হয়েছে বটে। দেখা যাচ্ছে যে সংবাদপত্র এবং মিডিয়া হাউসগুলি যেগুলি আছে, তৈরি হওয়ার সময় তাদের লোক নিয়োগ করছে, ঠিক দেখা যাচ্ছে যে কিছুদিন পরেই আবার দেখা যাচ্ছে লোক ছাঁটাই করে দিচ্ছে, শত শত লোক বেকার হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই দুর্বলতা থেকে কাটিয়ে ওঠার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, আপনি একজন সাংবাদিক নেতা হিসেবে? ধন্যবাদ। তো আপনি ঠিকই বলেছেন যে বেশ কিছু মিডিয়া হাউস তৈরি হচ্ছে, সেখানে নতুন সাংবাদিক নিয়োগ দিচ্ছে, আবার সেই সাংবাদিকদেরকে কয়েকদিন পরে বের করে দেওয়া হচ্ছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তো এটি বাংলাদেশের সমকালীন সময়ে খুব বৃদ্ধি পেয়েছে, এর পরিসংখ্যানটা অনেক বেশি। এটা শুধু নতুন মিডিয়া হাউসের ক্ষেত্রেই নয়, আমরা দেখেছি যে এই বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে অনেকগুলো বড় বড় পত্রিকা থেকে অনেক লোককে ছাঁটাই করা হয়েছে। অনেক পত্রিকা আংশিক, কোনোটা পরিপূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের পাওনাকে বুঝিয়ে দেওয়া হয়নি। তো এর পূর্ববর্তী আলোচক বলেছেন যে এই গণমাধ্যমগুলো, যে বর্তমান গণমাধ্যমগুলো তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, তাদের স্বার্থ সুরক্ষার জন্য, তাদের দুর্বৃত্তপনাকে
সেভ করার জন্য এই গণমাধ্যমগুলো তৈরি হয়েছে, এবং তাদের স্বার্থ হাসিল হওয়ার পরে তারা যখন একটি গণমাধ্যমকে দাঁড় করাতে যায় তখন নিঃসন্দেহে কিছু সাংবাদিক লাগে। এই সাংবাদিককে তারা বড় অফার দিয়ে সাংবাদিক নিয়ে যায়, কয়েকদিন পরেই মিডিয়া থেকে তাদেরকে বের করে দেয়া হয়, কারণ তাদের স্বার্থ উদ্ধারের পরে আর সেই ব্যয় তারা বহন করে না। তো এ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আজকে সাংবাদিকদের মধ্যে একটি ঐক্য, একটি সুদৃঢ় ঐক্য এবং একটি জোরালো আন্দোলন। এই শক্তিশালী একটি আন্দোলন যদি দাঁড় করানো যায় এই গণমাধ্যম মালিকদের বিরুদ্ধে, তাহলেই কেবলমাত্র এই গণমাধ্যম কর্মীদের স্বার্থ সুরক্ষা হতে পারে। এর বিকল্প কোনো রাস্তা আমার জানা নেই। এটা আপনি দেখবেন যে আমরা দেখেছি বড় বড় কিছু গণমাধ্যম থেকে তাদের পাওনা না দিয়ে এই 2-1 দিনের মধ্যেই বেশ কিছু সাংবাদিক কে বের করে দিয়েছে। আমি আজকেই গত 2 দিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশের খবর নামে একটি পত্রিকা থেকে সাংবাদিকদেরকে, পত্রিকাটি প্রথমে বন্ধ করে দেওয়া হয়েছিল করোনা প্যান্ডেমিকের কারণে, কিছুদিন পরে তাদেরকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের চাকরি নেই। তারা যখন আন্দোলন করতে গিয়েছিল সেই একটি কর্পোরেট হাউসের সামনে, সেখান থেকে তাদের গুন্ডা পান্ডা দিয়ে সেই সাংবাদিকদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তো এগুলো একটি মাত্র কারণ হচ্ছে যে আমাদের ভিতরে ঐক্যের একটি অভাব রয়েছে। আজকে আপনি জানেন, দুঃখজনক হলেও সত্য, আজকে সাংবাদিক সমাজ 2টি শিবিরে বিভক্ত হয়েছে। তো এ দিয়ে সাংবাদিকরা আসলে কোনো কোনো ক্ষেত্রে বেশ দুর্বল হয়ে গিয়েছে এই দাবি আদায়ের ক্ষেত্রে। আপনি দেখবেন যে একটি সময় আমরা এই সাংবাদিক সমাজ একটি ইস্যুকে কেন্দ্র করে, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার ইস্যুটিকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নেমেছিলাম। সেই সময় সরকার থেকে শুরু করে এর সাথে যারা সম্পৃক্ত ছিল, সাগররুনি হত্যার জন্য যাদেরকে দায়ী করা হচ্ছিল, তারা বিভিন্নভাবে কলা কৌশলে আমাদের সেই আন্দোলনকে আবার দুর্বল করে দিতে, বিভক্ত করে দিতে সক্ষম হয়েছে, যার কারণে সেই আন্দোলনটি সফলতার মুখ দেখেনি। এটাই আমি এই কথাটি এজন্য তুললাম যে কোনো দাবি আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। আপনি দেখবেন যে আমি আরেকটি বিষয় এখানে বলতে চাই, আংশিক আলোচনা হয়েছে, আরেকটু বিষয় আমি আর 1 মিনিট সময় নিতে চাই। সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যম ছিল আমার দেশ বন্ধ করে দিয়ে সম্পাদককে দীর্ঘ 2 বছর জেল খাটার পরে তিনি দেশ থেকে এক ধরনের পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি দেশে এখন আসতে পারছেন না। আজকে দৈনিক সংগ্রামের মতো একটি পুরানো পত্রিকা, বর্ষিয়ান সম্পাদক, বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম বুদ্ধিজীবী আবুল আসাদ দীর্ঘদিন যাবৎ জেলে রয়েছেন। এটি অকারণে কোনো কারণ ছাড়া পত্রিকা অফিসে হামলা চালিয়ে পত্রিকা ভাঙচুর করা হয় এবং সম্পাদককে ধরে নিয়ে যাওয়া হয় কোনো কারণ ছাড়াই। তাকে দীর্ঘদিন, তিনি একজন ক্যান্সারের রোগী, তার ব্লাড ক্যান্সার, এই 70 ঊর্ধ্বর একজন সম্পাদককে আজকে জেলে পুরে রাখা হয়েছে। এর মানে হচ্ছে যে এই সংবাদপত্র শিল্পকে, গণমাধ্যম শিল্পকে ধ্বংস করে দিতে চায় একটি অংশ পরিকল্পিতভাবে, এবং তারা সেই পরিকল্পনার আলোকেই আজকে গণমাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং গণমাধ্যম কর্মীদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে, এরপরে গণমাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। সুতরাং এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে এদেশের জনগণের মধ্যে যেমন একটি গণজাগরণ এবং সাংবাদিকদের মধ্যে একটি গণ ঐক্য, সেটি যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমি মনে করি এ থেকে এদেশের গণমাধ্যম শিল্প, সংবাদপত্র শিল্প রক্ষা পেতে পারে। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, এই পর্যায়ে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা এখন শেষ সময়ের বক্তব্য শুনবো জনাব নুরুল আমিন রোকন। আপনি জানেন যে এই যে করোনাকালীন সময় তো একটা ডিজাস্টার এই সাংবাদিক সমাজের মধ্যে হয়েছে। এর আগেও, করোনার আগেও এই পেশা থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাউস থেকে যেভাবে ছাঁটাই হচ্ছিল, এবং এখন তো সেটা আরো চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে যে আবার এখন মানুষ আগের মতো, যেমনটি আমরা আরো 15-20 বছর আগে শুনতাম যে অন্য পেশায় চলে যেতে হয়েছিল, এখন আবার এটা দেখা যাচ্ছে যে সাংবাদিকতায় মহান পেশার সাথে যুক্ত হয়ে নিজের একটা স্বপ্নকে নিয়ে এই পেশায় মানুষ সাধারণত আসে নিজের মান সম্মানের জন্য। অনেকে দেখা যাচ্ছে যে অনেক মেধাবী মানুষও এই পেশাতে এসে এখন একটা
খারাপ পরিস্থিতির মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেককে চিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সাংবাদিকতা করে এখন সে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যেতে হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে যে যারা সাংবাদিকতা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন ইতিমধ্যে। এবং এই পেশা থেকে জনাব নুরুল আমিন রোকন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। যে এই যে হ্যালো। পেশার যে অবস্থা, এই থেকে উত্তরণের, জি আপনি আমার প্রশ্ন শুনতে পেরেছেন? জি জি, জি, হ্যাঁ এই যে শুনতে পেরেছি। অবস্থা, এই অবস্থা থেকে কোনো উত্তরণের পথ আছে কিনা? আপনি একজন সাংবাদিক, দীর্ঘ সময় ধরে আপনি সাংবাদিকদের সাথে আছেন, দুঃখ সুখ এই পেশার উত্থান পতনের সাথে আপনি জড়িত রয়েছেন। এই যে অবস্থা, একটা খুবই খারাপ অবস্থা। অনলাইন গুলাতে আমাদের ভাইয়েরা কিছু কাজ করতো, সেগুলো আপনার বন্ধ হয়ে গেছে। ম্যাক্সিমামে একদম ক্লোজ করে দেওয়া হয়েছে। কিছু কিছুতে 15, 20, 30 জন লোক ছিল, সেখানে 2-3 জন লোক দিয়ে চালাচ্ছে। আর বড় বড় হাউস থেকেও এখন অনেক লোককে ধরেন কোনো পত্রিকায়, বড় টেলিভিশনে 30%, 40% লোকদেরকে বিদায় করে দিয়েছে এবং তারা আজকে অনেকে গ্রামে চলে যেতে হয়েছে, পেশা বদল করতে হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জনাব সঞ্চালক আপনাকে। এই প্রশ্নটি বহু পুরনো এবং খুব জটিল প্রশ্ন। আমরা দেখেছি যে আগেও ছিল, কিন্তু এই যে সংবাদপত্রে নতুন নতুন কর্মী নিয়োগ এবং ছাঁটাই, এই প্রক্রিয়াটা প্রথম শুরু করেছে আমার জানা মতে ব্যাপকভাবে আজকের কাগজ নামে একটি পত্রিকা যখন বাজারে আসে, কাজী শাহেদ সাহেবের। সেই সময় প্রথম আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উৎসাহিত করে, অনুপ্রাণিত করে ধরে ধরে এনে এই পত্রিকায় চাকরি দিয়েছে এবং বেতন দিয়ে বা না দিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের, উদ্যমী ছাত্র, তারা হোস্টেলে থাকে, হ্যাঁ, ঢাকার বাইরে থেকে এসে ঢাকায়, হ্যাঁ। তো এইখানে সাংবাদিকতা পেশা, একটা মর্যাদা পূর্ণ পেশা, একটা রয়্যাল পেশা হিসেবে তারা জানে শোনে। সেই ক্ষেত্রে যখন উৎসাহিত করা হয় তাদেরকে যে তোমরা আসো এই সংবাদপত্রে কাজ করো, তাদেরকে এনে একটা আইডি কার্ড দিয়ে একটা সম্মানের জায়গা দেখিয়ে দিয়ে যৎকিঞ্চিৎ পকেট খরচ দিয়ে শুরু করে তারা এই পেশা, মানে কাজটি। তখন এরপরে দেখা গেল যখন পুরনো হয়, কিছুদিন যাওয়ার পরে সেই ছাত্র বুঝতে পারে, আস্তে আস্তে দাবি দাবা যখন আসে তখন তারা পরিবর্তন করে ফেলে। এইভাবে মূলত এই কাজটি শুরু করেছে। এরপরে এটা প্রায় সকল সংবাদপত্রে ছড়িয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে সংবাদপত্র জগতে সংবাদপত্রের সংখ্যা অনেক বেশি হয়েছে, কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সেইভাবে গড়ে ওঠেনি। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে একটাই উপায়, সেটা হলো সংবাদপত্রের নীতিমালা। এর কোনো বিকল্প নাই। আমরা সাংবাদিক ইউনিয়ন থেকে অন্তত 2 যুগ আগে থেকে এই আন্দোলন করে আসছি, 2-3 যুগ আগে থেকে, যে একটা সংবাদপত্র শিল্পের জন্য একটা নীতিমালা ঘোষণা। যতক্ষণ পর্যন্ত সংবাদপত্র শিল্পের জন্য নীতিমালা না হবে, একজন সাংবাদিক নিয়োগ এবং তার কর্মপদ্ধতি এবং তার বিতাড়িত করার মানে কৌশল কি হবে, এইটা সেই শিল্পের নীতিমালায় থাকবে। এখন সংবাদপত্র শিল্পের জন্য কোনো নীতিমালা না থাকায় আবার বড় বড় কর্পোরেট হাউসগুলো গড়ে ওঠায় অনেক ক্ষমতাবান, অজ্ঞাত সূত্র থেকে অর্থায়িত অনেক ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা মানে বড় বড় হাউস খুলে অন্যান্য ব্যবসার ছায়া হিসেবে সংবাদপত্রকে মানে ব্যবহারের যে কৌশল, এই জায়গাটি আমাদেরকে আরো পিছিয়ে দিয়েছে। কারণ যখন কোনো নীতিমালা থাকে না, তখন একজনকে আপনি নিয়োগ দিলেন, কোনো নিয়োগ দিলেন না, চুক্তিভিত্তিক নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পর আপনি ওয়েস্ট বোর্ড নামক আমাদের যে কাঠামো, এই কাঠামোতে আপনি বেতন দিলেন না, কিন্তু লিখিয়ে নিলেন
এটা হচ্ছে আমাদের এখানে। এই সব প্রক্রিয়া বন্ধের অন্যতম প্রধান উপায় হলো সংবাদপত্র শিল্প হিসাবে যখন ঘোষিত হবে তখন। আর এর বাইরে যেটা আমরা পারি সেটা হলো আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন। সাংবাদিক ইউনিয়ন একসময় ঐক্যবদ্ধ যখন ছিল, আমরা দেখেছি ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন থাকাকালে বহু সুযোগ সুবিধা যা এখন কার্টেল করা হচ্ছে এগুলো তখন পারতো না। মালিকরা প্রেস ক্লাবে এসে ধর্ণা দিত সাংবাদিক নেতাদের কাছে। আজকে সেই অবস্থাটা আমরা হারিয়েছি। এইটারও কারণ আমি আগে বলছিলাম যেখানে যে কিছু মালিক অজ্ঞাত সূত্র থেকে অর্থায়িত পুঁজি দিয়ে সংবাদপত্র খুলে অন্যান্য ব্যবসাকে বাড়ানোর কৌশল হিসাবে নেয়। আর এর সাথে আমাদের কিছু সাংবাদিক বন্ধু ওইসব মালিকদের সহায়ক শক্তিতে পরিণত হয় ন্যূনতম কিছু সুযোগ সুবিধা কিংবা আপনার কায়েমি স্বার্থের জন্য। এক্ষেত্রে আমরা যদি ওই কায়েমি স্বার্থ থেকে জি জি আমাকে কি শুনতে পাচ্ছেন? নুরুল আমিন রোকন, আমরা জি শুনতে পাচ্ছি, আমরা শেষ করে দিতে চাই। আপনি আচ্ছা, আমি আমাদের যে আমি এক লাইনে আমার শেষ করে দিচ্ছি। ওই কায়েমি স্বার্থ থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এবং অন্তত সাংবাদিক ইউনিয়নগুলো, এখন বিভক্ত ইউনিয়ন বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই জানে, ইউনিয়নগুলো আমরা সংবাদপত্র শিল্পের মূল কিছু বিষয়ে যদি আমরা ঐক্যমত থেকে একই ভাবে ঐক্যবদ্ধ মূল বিষয়গুলো সামনে রেখে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলেই আমার মনে হয় এর কিছুটা রোধ করা সম্ভব। পুরোপুরি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত শিল্পের নীতিমালা না হয়, এটাই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ জনাব নুরুল আমিন রোকন। আমাদের মাঝে আজকে তিনজন অতিথি উপস্থিত থেকে আমরা আসলে 16 জুন কালো দিবসের আলোচনা করছিলাম। তো আমরা যে আলোচনা যে বিষয়টি আমরা এখানে দেখতে পেয়েছি, আমাদের একজন সাংবাদিক নেতা উনি কমেন্ট করেছেন, আমাদের টাঙ্গা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব দিদারুল আলম। সেলুট প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেতা আব্দুল হাই শিকদার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা হরণে কেন কালো অধ্যায়ের তথ্যসহ তুলে ধরেছেন। ধন্যবাদ ডিওজের সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে। জি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের প্রোগ্রাম লম্বা হয়ে গেছে, আমরা কমেন্ট পড়তে চাচ্ছিলাম না আজকে, তারপরও দু একটি কমেন্ট পড়ছি। বর্তমানে সাংবাদিক নেতাদের মাঝে ঐক্য ফিরিয়ে আনার ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। আমরা তো প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। যে ঐক্য ব্যাপারে দুইজন আমাদের কমেন্ট করেছেন, আরো কমেন্ট ছিল, আমরা আসলে সবগুলি কমেন্ট পড়ে আমাদের প্রোগ্রামও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা একটা জিনিস সাংবাদিক নেতাদের আজকের এই আলোচনায় আমরা যদি আমরা সংক্ষেপ করে বলতে যাই তাহলে আমরা পাবো যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সব পক্ষ যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যদি একসাথে এই দাবিগুলি যদি ঐক্যবদ্ধভাবে করা একমাত্র সম্ভব। অন্যথায় এভাবে দুইটি গ্রুপ যদি থাকে অংশ সাংবাদিকদের মধ্যে, তাহলে আসলে যে এক পক্ষ আন্দোলনের কথা বলবে আর এক পক্ষ সাগররুনির হত্যাকাণ্ডের ঘটনার পর আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, সে পর্যায়ে কিছু কিছু সাংবাদিক নেতা সুবিধা গ্রহণ করে আবার আন্দোলনটাকে যেভাবে বন্ডল করে দিয়েছে, সেরকমই হয়তো অন্য কোনো আন্দোলনে দেখা যাবে যে আমরা আন্দোলন করলাম, এক পর্যায়ে যে গিয়ে ওইরকম পরিস্থিতির শিকার হলো। কিন্তু এখন আমাদের এই অবস্থা থেকে, এই কঠিন অবস্থা থেকে সাংবাদিকদের যে চরম একটা ক্লান্তিক কাল যাচ্ছে, আমার মনে হয় যে স্বাধীনতার পরে সংবাদপত্রের এরকম দুরবস্থা কখনো আর হয়নি। এই অবস্থা থেকে একমাত্র উত্তরণের পথ হিসেবে আপনারা তিনজন আলোচকই একটা কথা একমত হয়েছেন যে বিবাদমান যে সাংবাদিকদের মধ্যে যতগুলি সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার মধ্য দিয়ে কেবলমাত্র এই শিল্পকে রক্ষা করা যাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্যামল বাংলা টেলিভিশন অনলাইন এবং শ্যামল বাংলা tv.com এবং শ্যামল বাংলা পেজের মাধ্যমে আজকের এই সরাসরি অনুষ্ঠানে আপনারা যুক্ত হওয়ার জন্য সবাইকে
প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই আয়োজন এখানে শেষ করছি। খোদা হাফেজ।